স্যার এখন আমরা পড়ব চ্যাপ্টার 2। আচ্ছা, চ্যাপ্টার 2 এর সবচেয়ে ইম্পর্টেন্ট কয়টা টপিক যেগুলোর উপর সিকিউ আসে এটা হচ্ছে এক হচ্ছে ব্যাপন হার। আচ্ছা, ব্যাপন হার মূলত কি? ব্যাপন হারের এই সূত্র তোমরা সবাই জানো, আর প্রপোর্শনাল টু কি 1/√m। কোশ্চেন আসলে আগে এটা দিবে। ব্যাপন হার বলতে বুঝি কোনো গ্যাসের ব্যাপন হার এর আণবিক ভরের বর্গমূলের কীপাতিক ব্যস্তানুপাতিক। আগে তোমরা এটা দিয়ে নিবে যে সম্পর্কটা, এই সম্পর্ক লেখার পর তারপর সুতরাং R2/R1 ইকুয়াল টু √ওভার দিয়ে দিবে। দেখো ব্যস্তানুপাতিক মানে কি, যদি এটা 2 হয় এখানের এম হবে হলো অবশ্যই উল্টাটা, এটা 2 দেখে এটা হবে 1 আর এটা 1 দেখে এটা হবে কি 2। ওকে, তো এইভাবে আগে সম্পর্কটা লিখবে আর কি, সূত্রটা লিখবে, তারপরে এই সূত্রটা আর কি এই সম্পর্কটা লিখবে, দেন সুতরাং দিয়ে এটা লিখবে যে কোনো অঙ্ক আসলে। হ্যাঁ, তারপর ধরো আসলো হচ্ছিল NH3 আর হলো OH2 মধ্যে কার ব্যাপন হার বেশি, তুলনা করো, বা কে বেশি আগে উড়ে যাবে। কে আগে উড়ে যাবে? যার ব্যাপন হার বেশি, যে আর কি বেশি দূরত্ব যেতে পারবে একটা নির্দিষ্ট সময়ে, তার ব্যাপন হার কী হবে? বেশি হবে। তাহলে সে কী করতে পারবে? অনেক দূরে যেতে পারবে। তাহলে খেয়াল করো তো এদের আণবিক ভর বের করি। এর আণবিক ভর কি? এর আণবিক ভর হচ্ছে হলো 14 + 3 কত 17। এর আণবিক ভর কত 18। এখানে কার আণবিক ভর বেশি? ওর। আর কার আণবিক ভর কম? ওর। মনে রাখবা ব্যাপন হারের সাথে ভরের কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তাই যার ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার ভর কম তার ব্যাপন হার কি বেশি। তাহলে NH3 আর H2 এর মধ্যে কার ব্যাপন হার বেশি হবে? যার ভর কম, মানে কি NH3 এর। ওকে, এখন যদি কোনো কোশ্চেন আসে যে কার ব্যাপন হার বেশি, তুমি এটা আলাদা করে রাফ করে দেখে নিবে কার ভর কম, তাকে কী করে দিবে যে তারই কি ব্যাপন হার বেশি। এটা হচ্ছে প্রথম জ্ঞানমূলকে লিখবা, যার ব্যাপন হারটা বেশি। বা ক্রম আসলে, ক্রম যদি ধর 3টা জিনিস আসলো, তো 3টা জিনিস হবে তুমি যদি ক্যালকুলেট করে নিবা ABC এভাবে লিখবা। ক্রমটি হলো দিয়ে এভাবে লিখবা, দায় দিয়ে দিবা। যদি কোনো কোশ্চেনে 3টা বা 4টা মৌল থাকে যে এর ব্যাপন ক্রম ব্যাখ্যা করো, বা এই 3টি পদার্থ কে আগে উড়ে যাবে এর ক্রম ব্যাখ্যা করো, তো তোমরা এরকম করে দিয়ে যে ব্যাখ্যা করা এর 3টি ক্রম হলো, এটা দিয়ে শেষ, দায় দিয়ে দিবা, আর কিচ্ছু বলবা না। তারপর এইখানে লিখবা আমরা জানি আর কি অনুধাবনে কোনো গ্যাসের ব্যাপন হার এর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপর এই সূত্রটা দিয়ে দিবে। তারপর সুতরাং লিখবা R2/R1 বা R1/R2, যেটা ইচ্ছে ওইটা। হ্যাঁ, তো এই অনুযায়ী ইনফরমেশন লিখবা। R1 যার হবে অবশ্যই M1-এরই হবে। হ্যাঁ, তো এইভাবে করে করবা। তো এইভাবে তোমরা এই অধ্যায়টা অ্যান্সার করবা। তো আবার আসি, এখানে অনুধাবনে প্রথমে এই সূত্র লিখবা, তারপর R2/R1 ইকুয়াল টু কি M1/M2। তাই আবার লিখবা, তাহলে NH3 যদি এই দুজন আসে তাহলে S2-র বেলায় কী হবে? M1 হচ্ছে কি 17 আর M2 কি 14 না, সরি 18। তাহলে কী করবা? R2 জায়গায় কাকে লিখবা? যেহেতু M2 হচ্ছে পানি ধরছে, তাহলে এখানে লিখবা H2O। আর এর জায়গায় কী লিখবা? NH3 ইকুয়াল টু কী দেবা? ওর ভর দিতে পারবা, দিবা উল্টাটার ভর, মানে ওর ভর দিবা। তাহলে MnH3 বা MnH3 কাকে ধরছো? M1-কে ধরছো, তাহলে M1 দাও। আর M2 কী হবে? H2-র ভর না? তো দেখো তো এখানে দিই আমি, M1 হচ্ছে 17, 18। তো ক্যালকুলেট করবা। তাহলে এইভাবে এই মান যাই আসবো তার মাঝে জানা যাবা কি কে বড় কে ছোট, এভাবে জানতে পারবা। তো এটা ক্যালকুলেট করে গাণিতিক ব্যাখ্যাটা দেখাবা, তাহলে তোমরা ফুল মার্ক পাবা, নাহলে কিন্তু ফুল মার্ক দেওয়া হবে না স্যার। ওকে, শুধু বকবক লিখলেই হবে না যে যার ব্যাপন হার বেশি, যার আণবিক হার বেশি, আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এটা তো লিখবাই অনুধাবনে, কিন্তু গাণিতিক টপিকটাও লিখতে হবে, নাহলে আমি ফুল মার্ক দিব না। ওকে, তাইলে এখানে এই টপিকটা শেষ। এরপর নতুন টপিক, ধরো 3টা মৌল দিয়ে দিল, তো বললো কি কণার গতিতত্ত্ব আলোকে ব্যাখ্যা করো। কণার গতিতত্ত্ব আলোকে ব্যাখ্যা করো। হ্যাঁ, কোনো কোশ্চেনে দিয়ে দিল, বা বলল কি স্যার যে কোনো বস্তুর কঠিন তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করো। তাহলে কঠিন তরল ও বায়বীয় অবস্থা কীভাবে ব্যাখ্যা করবা? কণার গতিতত্ত্বের আন্ডারেই তো, এছাড়া কি পারবা? তো কণার গতিতত্ত্বের আন্ডারে যদি দাও
প্রথমে কোণার গতিতত্ত্ব দেখো, বইয়ের মধ্যে খুব সুন্দর দেওয়া আছে যে কোনো কণার গতিশক্তি ও কোনো কণার আন্তঃকণা আকর্ষণ শক্তির সমন্বয়ে কোনো পদার্থের কঠিন তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কী বলে? কণার গতিতত্ত্ব। এই কথাটা বলবা। তারপর কি করবা, যে সুন্দর করে চিত্র আঁকবা। তোমার মতো করে ছোটো করে এমনি একটা চিত্র আঁকলেই হবে। যে কঠিনের ক্ষেত্রে কী হয়, এগুলো একসাথে লেগে থাকে না, এরকম দেখা যাবে, যেহেতু তোমার কাছে পরীক্ষার সময় কম থাকবে। আর একটা কী করবা, একটু হালকা দূরত্ব দিবা, একটু ফাঁকা রাখবা। আর এখানে কি করবা, অনেক দূরত্ব রাখবা, বা একটাই রাখবা, সমস্যা নেই। লিখবা কঠিন, তরল, বায়বীয়। তাহলে কঠিনের ক্ষেত্রে লিখবা, কঠিনের ক্ষেত্রে এটা লিখবা যে এই ক্ষেত্রে কি গতিশক্তি কি আছে। আচ্ছা, এর আগে শোনো, আন্তঃকণা আকর্ষণ কি সবচেয়ে বেশি না? তাহলে আন্তঃকণা আকর্ষণ বেশি হলে আন্তঃকণার কোনো দূরত্ব আছে? কণাগুলোর মধ্যে কোনো দূরত্ব আছে? নেই। তাহলে আন্তঃকণার দূরত্ব নেই। আবার কি গতিশক্তি আছে? এরা যদি আলাদাই না থাকে, এরা কি ছোটাছুটি করতে পারবে? তাহলে গতিশক্তিও নেই। তল পদার্থের ক্ষেত্রে দেখো তো, আন্তঃকণার দূরত্ব আছে, কম আছে, বাট আছে। আর কি আন্তঃকণা আকর্ষণ কঠিন পদার্থের তুলনায় কি একটু হলেও কম না, কারণ দূরত্ব আছে। আর গতিশক্তি কি হালকা আছে। আর গ্যাসের পদার্থের ক্ষেত্রে কি আন্তঃকণা আকর্ষণ আছে, একটা কণা এদিকে আরেক কণা আরেক দিকে, তাহলে কি হবে? কোনো আন্তঃকণা আকর্ষণ আছে? বলবা আন্তঃকণা আকর্ষণ নেই, বা থাকলেও খুবই কম অল্প বায়বীয় পদার্থের ক্ষেত্রে। আর গতিশক্তি কি অনেক বেশি, কারণ এক ক্লাসে যে ইচ্ছা তাই ছোটাছুটি করতে পারবে। আর হলে আন্তঃকণার দূরত্ব অনেক বেশি, আন্তঃকণার দূরত্ব অনেক বেশি, গতিশক্তি অনেক বেশি। আর কি আন্তঃকণা আকর্ষণ একটু কম। আন্তঃকণা আকর্ষণ নাই বলতে গেলেই চলে, কার? বায়বীয় পদার্থের ক্ষেত্রে। তো এইসব সব আলাদা আলাদা করে ব্যাখ্যা দিবা, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ, আর চিত্র রাখবা। তাইলেই ফুল মার্ক পাবা। ওকে, নাহলে কিন্তু ফুল মার্ক পাবা না। এর মাধ্যমে কি করবা, কঠিন ও তার ও বায়বীয় পদার্থে কী করবা, ব্যাখ্যা করবা। এটা 2 মার্কের জন্য আসুক, 1 মার্কের জন্য আসুক, 4 মার্কের জন্য আসুক, সব দিকে এমনি ব্যাখ্যা করবা। হ্যাঁ, আর যদি 1 মার্কে আসে, শুধু 1 মার্ক, তাহলে শুধু কণার গতিতত্ত্বটা বলবা। বাট 2 মার্কের জন্য আসলে কণার গতিতত্ত্ব দিয়ে চিত্র সহ সব ব্যাখ্যা করবা, নাহলে কিন্তু ফুল মার্ক পাবা না, বারবার বলতেছি। এরপর এখানে একটা ব্যাপন হয় একটা টপিক, যে এই চিত্রটা তোমার বইয়ে দেওয়া আছে, এখন আমার মূলত মনে নেই। এখানে আছে ধরো NH3, আর এখানে আছে ধরো NH4Cl, বা যাই হোক, তুমি দেখেই বুঝেছো এর ভর কি বেশি হবে, এর ভর কম হবে। মাত্র জানছি যার ভর কম সে কি অনেক দূরে যায়, তাই না? আর যার ভর বেশি সে কি অল্প একটু যাবে। তো যদি ব্যাখ্যা করতে বলে, এখানেও কিন্তু সেম কথা বলবা, ওই যে ব্যাখ্যা দিয়ে কি বলবা, √m। তো এখানে গাণিতিক জিনিস দেখা, এখানেও গাণিতিক জিনিসটা দেখাবা, কিন্তু এর আগে ব্যাখ্যা দিবা। এই সূত্র লিখবা ব্যাখ্যা সহ, তারপর কি R2/R1 ইকুয়াল টু কি M1/M2। তখন এই দুইটা মূলের ভর লেখা বলে দিবা। আর কি বলবা, একটা কথা, এইগুলো লেখার পরেই বলবা যে যে গ্যাসের কি ভর কম তার কি ব্যাপন হার বেশি, আর যে গ্যাসের ভর বেশি তার ব্যাপন হার কি কম। আচ্ছা, এখানে তোমার গাণিতিক জিনিসটা দেখানোর দরকার নেই, বাট এই সূত্র পর্যন্ত লিখবা। R=1/√m, R2/R1 ইকুয়াল টু M1/M2, এই জিনিসটা দেখাবা। তারপর এই জিনিসটা সুন্দর করে বাংলায় খুব সুন্দর করে লিখে দিবা, বাট এখানে কোনো গাণিতিক ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কিন্তু এটা লিখবা, ভরটা লিখবা, যে একটার ভর হচ্ছে ধরো 40 আর একটার ভর ধরো 50, এরকম করে লিখে বলে দিবা। যেহেতু NH4OH এর ভর, এটা শেষে লিখবা আর কি, NH3 অপেক্ষা বেশি, তাই আর NH3, কারণ উল্টা না, তো ওই বেশি হবে আর ওই কম হবে। এভাবে সুন্দর করে লিখবা। তোমরা ব্যাখ্যা লেখা দিবা, যে ওই বাংলা লেখা বলতে লিখতে পারবো না, এটা লিখবা। শুধু এই কোশ্চেন যদি পরীক্ষায় কখনো আসে, কখনোই তোমরা এটা লিখবা আর কি, গাণিতিক দরকার নেই, বাট এইগুলা ব্যাখ্যা সুন্দর করে করবা। ওকে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের এদিকে এইভাবেই থাক। তারপর আসি আরেকটা টপিক এই অধ্যায়ের, যে যদি কখনো আসে চ্যাপ্টার 3 তো, আচ্ছা, যদি কখনো আসে ধরো তোমরা গ্রাফ তো তোমরা পারোই। গ্রাফের যে সব ধরো দুইটা মান দেওয়া থাকবে, দুইটা মান দিয়ে বলবে তাপের আদান প্রদান দেখাও। তাহলে কি করবা, যার মান কম, ধরো ওর মান 20 থাকলো, ওর মান থাকলো 40, যার মান কম সেই কি গণনাঙ্ক, আর যার মান বেশি সে কি স্ফুটনাঙ্ক। সুন্দর করে এটা আঁকবা। তো ওই কী দিবা, 20 ধরে দিবা, আর ওর নিচে একটা মান রাখবা। এটা কি গণনাঙ্ক রেখা। এরপর কি এটা কি তল অবস্থা, 40-এ যেহেতু স্ফুটনাঙ্ক দেখাইছি তাই 40, তাই এখানে এইভাবে দিয়ে দিবে। আর আমি চালাকি জানি কি দেখাইছি, সময় দিতে হবে, তাই এই নিচ বরাবর একটা দাগ দিবা,
এই নিচ বরাবর একটা দাগ দিবা, এই নিচ বরাবর একটা চালাকি হাতের মেজারে এই নিচ বরাবর দাগ দিবা, আর নিজের ইচ্ছা মতো দেখতে সুন্দর লাগে এরকম করে অ্যাভারেজ একটা দাগ দিয়ে দিবা যে সময় দেখাচ্ছে। একটু নিজের চোখে সৌন্দর্য দেখবা যে দাগগুলো যে সুন্দর দেখায়। এখানে কোনো মান দেওয়া দরকার নেই। এই বরাবর কী থাকে? সময় থাকে। এই বরাবর কী থাকে? তাপমাত্রা থাকে। ওকে, তোমাদের যাতে মাথা থাকে। এই বরাবর কী থাকে? তাপমাত্রা থাকে। আর নিচের বরাবর সময় থাকে। হ্যাঁ, আর এখানে কিন্তু বলে রাখবে এটা কি গণাঙ্ক রেখা, এটা কি স্ফুরণাঙ্ক রেখা, এটা কি তরল অবস্থা, এটা কি গ্যাসীয় অবস্থা, আর এটা কি কঠিন অবস্থা। এরপর ব্যাখ্যায় সুন্দর করে লিখবা। ধরো ও এ বি সি ডি ই, সুন্দর করে লিখবা। ও এ বরাবর দেখা যায় পদার্থে কঠিন অবস্থা বিরাজ করে, এ বি বরাবর পদার্থে কী অবস্থা বিরাজ করে? কঠিন ও তরল উভয়ই, কারণ এটা কি রেখা? গণাঙ্ক রেখা। এ রেখে কি পদার্থের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু কি তাপমাত্রার পরিবর্তন হয়? এই কথাগুলো বলবা। তো সুন্দর করে লিখতে হবে, এগুলো বলে দিছি তো এগুলো লিখবা। আর একটা কথা মনে রাখবা, যদি কখনো কোশ্চেন আসে যে গণাঙ্ক রেখায় পদার্থে কী পরিবর্তিত হয়, কখনো কেউ তাপমাত্রার পরিবর্তন দিবা না, কেবলমাত্র কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়, কারণ কঠিন থেকে কিসে হয়? তরলে। আর যদি বলে যে গণাঙ্ক বা স্ফুরণাঙ্ক অবস্থায় পদার্থের অবস্থার পরিবর্তন হলেও তাপমাত্রার পরিবর্তন কি হয় কি না, বলবা না, তাপমাত্রার পরিবর্তন হয় না, কেবল এবং কেবলমাত্র কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়। ওকে, এই 3টা টপিক যদি পড়ো, এই 3টা টপিকের বাইরে সিকিউ আসবে না। কিন্তু আর একটা টপিক ইম্পর্টেন্ট আছে, ব্যাপন ও নিঃসরণ। সবাইকে ভালো করে বলছি, ব্যাপন ও নিঃসরণের কোশ্চেন আর কি কাকে বলে খুব ভালো করে পড়বা, নিখুঁতভাবে পড়বা। আর ব্যাপন আর নিঃসরণ আসলে সুন্দর করে উদাহরণ দিবা, উদাহরণ দিলে একটু ভালো মার্ক পাবা। আর ব্যাপনের কাকে বলে, নিঃসরণ কাকে বলে দিবা। উদাহরণে কি ব্যাপনের উদাহরণ কি? কোনো রুমে কোনো সুগন্ধিযুক্ত, ধরো সুগন্ধি একটা ফুল আনলো, ওর এটা কি নিজে নিজেই ছড়ায় পড়ে না স্বতঃস্ফূর্তভাবে। আর নিঃসরণ কি? ধরো বডি স্প্রে প্রেস করার পর চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে দেখো বডি স্প্রে প্রেস করতেছো, তাহলে দেখো এটা কিন্তু তুমি সরু ছিদ্র পথে যাচ্ছে, আর কি তোমার প্রেস করতে হইতেছে না, চাপ দিয়ে হচ্ছে না। তাহলে এটা কিসের উদাহরণ? নিঃসরণের উদাহরণ। তো এগুলো দিয়ে দিও, এগুলো দিলে ফুল মার্ক পাবা। আর ব্যাপন আর নিঃসরণের যে পার্থক্য আসবে আমি সবাইকে বলে দিছি, সুন্দর করে পড়ো। যেরকম প্রথমে কি লিখবা? ব্যাপন কাকে বলে, এখানে কি দিবা? নিঃসরণ কাকে বলে, সুন্দর করে লিখে দিবা। এরপর লিখবা কি? ব্যাপন একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সরি বিক্রিয়া লিখতে পারবে না, কিন্তু কিন্তু ওই কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটাই লিখবে যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। ব্যাপনের ক্ষেত্রে উচ্চ চাপ বা কি সরু ছিদ্রপথের প্রয়োজন হয় না। নিঃসরণের ক্ষেত্রে উচ্চ চাপ বা কি সরু ছিদ্রপথের প্রয়োজন হয়। ব্যাপন ব্যাপন উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে হয়, আর নিঃসরণ কোন পথে হয়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে হয়। ব্যাপন একটা উদাহরণ দিয়ে দিবা, নিঃসরণ একটা উদাহরণ দিবা। তো এভাবে যদি 4-5টা পার্থক্য দিতে পারো তাহলে হয়ে যায় না ব্যাপন আর নিঃসরণের পার্থক্য। এটাও কিন্তু পরীক্ষায় থাকবে। তাহলে এইভাবেই এই অধ্যায়টা শেষ করবা। ভালো থাকো, সুস্থ থাকো। এর বাইরে কিছু আসবে না। ও আরেকটা জিনিস, ঊর্ধ্বপাতন পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ আসবে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আসবে মাস্ট। এরপর একটা জিনিস হলো যে ঊর্ধ্বপাতিত গ্রাফ কি, এভাবে দিবা কঠিন অবস্থা। তো কঠিন অবস্থা কিসে পরিণত হয়? সঙ্গে সঙ্গে তরলে। তো এখানে জাস্ট লিখবা তরল, এখানে লিখবা কি কঠিন, যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ আসলে। আর এখানে কি তাপমাত্রা থাকবে, আর এটা কি সময়, এটা দিয়ে দিবা। ওকে, খুব ভালো করে সুন্দর করে পড়ো। যদি কোনো কিছু সমস্যা থাকে আমাকে নক দাও। ওকে।